একটা সময় বলবো যে আজকে ওই ফিল্ম লাইনে থাকতে থাকতে অনেক ব্যক্তির সাথে আমার পরিচয় হয়েছিল এবং পরিচয়ের মধ্যে দিয়েই আমি কলেজ স্ট্রিট পাড়ায় ঢুকেছিলাম। আমার একটা কমিক্স শুরু হয়েছিল একটা নতুন খবর বলে একটা সাপ্তাহিক পত্রিকার মাধ্যমে। সেই সাপ্তাহিক পত্রিকাটা যখন ছাপা হতো আমার কমিক্সের একটা স্ট্রিপ ওই পত্রিকাটাতে, তো তখনই কিছু প্রকাশকের সাথে আমার পরিচয় হয়। প্রকাশকরা দেখলো আমার ছবিটা ভালো, আমি ভালো আঁকতে পারি, তো ওরা বললেন যে তুমি আমাদের গল্পের কিছু ছবি করে দাও, মানে ইলাস্ট্রেশন। তো আমি তখন কিছু কাজও পেয়ে গেলাম, যদিও অত্যন্ত কম পয়সায় সেই কাজগুলো করতে হতো, কিন্তু আমার মনের মধ্যে ছিল যে আমি শিল্পী একজন হব। তো যেই পয়সা উপায় করতাম সেই পয়সা দিয়ে আমি প্রচুর বই কিনতে লাগলাম এবং বই কিনে সাধারণত হয় কি আমাদের শিল্পের উপর কোনো তেমন বইও নেই, যে এটা প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটোকে পাশাপাশি রেখে শিল্পটাকে কেউ একা একাই শিখতে পারবে ওইরকম কোনো রকম ব্যাপার নেই। বই টই পাওয়া যেত না, কিছু ইংরেজি বই পাওয়া যেত। এবার ইংরেজি বই বলতে গেলে আমার তো ইংরেজি ভাষাটাও জানা নেই, তো আমি এটা কীভাবে করব? তো ওই রকম কিছু জায়গা যেগুলো খুব টাফ এবং ডিফিকাল্ট জায়গা, সেই সব জায়গাগুলোকে আমি ওভারকাম করলাম এবং কিছু ইংরেজি বই কিনে আমার প্রথম যে রং লাগাবার যে কৌশল, হিউম্যান স্কিন, এইসব জিনিসগুলো আমি সব ইংরেজি বইয়ের থেকে আমি নিয়েছিলাম। ওয়াল্টার ফস্টার বলে একটা ড্রয়িং বই একটা সিরিজ তখনই পাওয়া যেত, এটা বোধহয় এখনও পাওয়া যায়, বিশাল চৌড়া বই, বিদেশি বই, আমেরিকান বই। সেসব বই কিছু কিনেছি এবং সেসব বই থেকে আমার ছবি আঁকার কলা কৌশল এবং রং লাগানো সমস্ত কিছু ওগুলো বইগুলো পড়ে পড়ে আমি নিজেকে তৈরি করেছি। তো এইগুলো করতে করতে একটা মেসিভ স্টাডি আমার করতে হয়েছিল। করার পর আমি একটা নিজেই একটা স্ক্রিপ্ট লিখলাম, একটা মোটা বই প্রায় 100-150 পাতার মতো লিখে ভাবলাম যে যে বইটা একটা স্টুডেন্ট পায় না, যে সে কীভাবে ছবি আঁকবে, কীভাবে রং লাগাবে, তার কাছে অনেক প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো ওই বইটার মধ্যে ছিল। এবং সেই বইটা নিয়ে আমি একটা বিশ্ববাণী বলে একটা প্রকাশনা আছে, সেই প্রকাশকের কাছে আমি গেলাম। তো তার মাঝে অনেক গল্প আছে। সেই প্রকাশক আমাকে দেখে বললেন খুব ভালো বই, এটা আমরা করব। ওরা আমাকে বইটা ছাপলেন, সেই আমার শুরু। তারপরে দেখলাম কলেজ স্ট্রিট পাড়ায় অনেক প্রকাশক আমাকে যে বই লেখা শুরু করলেন এবং আমার বইগুলো খুব জনপ্রিয় হতে লাগলো। এবং এটা বললে বেশি হবে কিনা যাই না, আমি বাংলাদেশ থেকে অনেক চিঠি পেতে লাগলাম, এমনকি লন্ডন থেকে আমি চিঠি পেতে লাগলাম আমার ড্রয়িং বইয়ের জন্য, যে এত সুন্দর নাকি আমার থিওরিটিক্যাল পার্ট এবং তার সাথে সাথে যে আমার এক্সপ্লেনেশান এবং ভিজুয়ালি যে ইলাস্ট্রেশনগুলো অ্যালং উইথ দ্য মাই থিওরিটিক্যাল পার্ট, এগুলো সমস্ত কিছুই ওদের কাছে নাকি খুব ভালো লেগেছে এবং অনেক ইনস্টিটিউট এগুলোকে গ্রহণ করলো। এরকম করতে হতে আমি প্রায় 100খানার মতো বই আমার কলেজ স্ট্রিটের প্রকাশকরা, বিভিন্ন প্রকাশক আমাকে দিয়ে করিয়ে বই লিখিয়েছেন। আমার প্রায় 60-70টা বই স্কুল লেভেলে আছে এবং কলেজ লেভেলে, উপর লেভেলে বলতে যারা ধরুন আর্ট কলেজে ডিপ্লোমা পড়ছে কিংবা আর্ট কলেজে ডিগ্রি পড়ছে বা তাদের অ্যাডভান্স লেভেলে যারা আছে, ওই রকমও আছে গোটা 20-25টা বই। একটা বই আমি বলি মডেল স্টাডি বলে আমার একটা বই আছে, সেই বইটা পরে আপনারা নাম শুনেছেন যে ওয়াসিম কাপুর, খুব বিখ্যাত একজন শিল্পী, তিনি একটা কমেন্ট করেছিলেন যে আমাদের ইন্ডিয়াতে এই ধরনের কোনো বই হয়নি, এই প্রথম বই আমি লিখেছি। এটা আমার কাছে একটা বড় প্রাপ্তির মতো হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে এই ধরনের আমার যে কন্ট্রিবিউশন এই মানে ছবি আঁকার জগতে, এটা অনেকে নিয়েছেন এবং এই বই লেখার দৌলতে আমি অনেক হয়ে গেছি, ছড়িয়ে পড়েছি।
তো আসলে আমার মনে হয় যে আপনি নিজে যেহেতু সেই ডিফিকাল্টিসগুলোর মধ্যে দিয়ে এসেছিলেন, যখন আপনি বই পাচ্ছেন না, কিভাবে রং লাগাবো বুঝতে পারছেন না, তো সেক্ষেত্রে আপনার প্রেজেন্টেশনটা হয়তো অনেকটা লোকের কাছে সেই জায়গাটা হ্যাঁ ছুঁয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ যে একদম ডিটেল করে আপনি লিখেছেন হ্যাঁ যে কিভাবে কি করতে হবে, হয়তোবা সেই কারণেই এতটা হ্যাঁ, জনপ্রিয়তা একটা লাভ করেছে। ছাত্র যেই অসুবিধাটা ফিল করেছে একদমই সেটাকে তাই। ফিল আপ করার জন্যই হ্যাঁ, আমি আমার লেখাগুলো ছিল। আসলে তো অসুবিধাগুলো হ্যাঁ, আপনি নিজে খুব ফিল ফিল করেছেন, করেছিলাম। সেই জন্য হয়তো এতটা বেশি জনপ্রিয়। তো এইভাবে একটা বইয়ের দিক গেল, এটা তো আমরা জানতে পারলাম। তো যেটা খুব রিসেন্টলি আপনার এক্সিবিশন হলো, সোলো এক্সিবিশন, সেটা নিয়ে একটুখানি বলুন। আচ্ছা, এখানে এরপর আমার একটা শিফট হয়ে গেছে, আমার পেশার জায়গা থেকে শিফট হয়ে গেছে। যেমন ছবি এঁকে আমি তেমন উপায় করতে পারছিলাম না, আমার সাংসারিক প্রবলেমও হচ্ছিল। তখন ভাবলাম যে আমি ছবি আঁকাটা, এই বই লেখা, ছবি আঁকা, কলেজ স্ট্রিট পাড়া প্রকাশন শিল্পের সাথে ইলাস্ট্রেটর হিসেবে থাকাটা ছেড়ে দিয়ে ফুল টাইম পেইন্টার হয়ে কীরকম করতে পারি। তো ফুল টাইম পেইন্টার হতে গিয়ে আমাকে আরও অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল, কেন প্রথমে আমি এক্সিবিটই করতে পারতাম না, কেননা আমাকে কেউ তাদের গ্রুপের মধ্যে নিত না, কেননা আমার ছবি তেমন একটা কোয়ালিটি ছিল না। কিন্তু 2002 সালে আমি তখন একটা সংগঠন তৈরি করি। আমার সাথে ছিলেন নীরদ বরণ হাজরা বলে একজন শিশু সাহিত্যিক, তিনি ছিলেন, এবং আরও অনেক আমার সাহিত্যিক বন্ধু এবং শিল্পী বন্ধু মিলে আমরা এই সংগঠনটা করেছিলাম, রেইনবো আর্টিস্ট অ্যান্ড রাইটার্স ফাউন্ডেশন নামে। এর উদ্দেশ্য একটাই ছিল যে যেসব লেখকরা তার প্ল্যাটফর্ম পাচ্ছে না, বা যেসব শিল্পীরা তাদের নিজেকে তাদের কাজ এক্সপ্রেস করতে পারছে না, তার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা। এই জায়গা থেকে আমি তখনই নিজে কিছু অর্গানাইজ করি, প্লাস নিজের ছবিগুলো আমি অনেক ডেভেলপ করে নিয়ে এসেছি। এবং আজকে তো আমার মনে হয় আমাদের কলকাতার বা ভারতবর্ষের অনেক মানুষই আমাকে চেনে ছবি, আমার নিজের ইয়ের জন্য। আপনি দেখতে পারেন আমার ওই 2014 সালের ছবিগুলো, সেগুলো, বা 2013 সালে আমি ভারতবর্ষের সমস্ত জায়গাতেই করেছি, শো করেছি। মুম্বাই করেছি, রাজস্থান করেছি, হায়দ্রাবাদ করেছি, কলকাতাতেও রেগুলার করছি। এবং আমার রিসেন্ট কাজগুলো, আমার যে শিল্পের যে স্বকীয়তাটা, এগুলো নিদর্শন হয়ে আছে আর কি। এই পথটা খুব একটা সহজতম নয়, এই পথের মধ্যে অনেক সমস্যাও রয়েছে। নিশ্চয়ই। আসলে আমরা তো যখন কেউ একটা জায়গায় পৌঁছে যান, তখন তাকে দেখি, বা উনি এত সুন্দর, ওনার এক্সিবিশন হয়, এত সুন্দর উনি আঁকতে পারেন, কিন্তু তার পেছনের যে গল্পটা আজকে আপনি আমাদের সবার সাথে শেয়ার করলেন, সেটা খুব ইম্পর্টেন্ট, যে এরকমভাবে স্ট্রাগল করলে তবে আজকে হয়তো এই জায়গাটাতে পৌঁছানো যায়। এটা তো আমরা সবসময় জানতে পারি না, বা অনেকে হয়তো বলতেও চান না যে আমি কোথায় ছিলাম, সেখান থেকে কোথায় এলাম। আপনি যে আজকে এইভাবে আমাদের সবার সাথে বললেন, সবার সামনে যে ঘটনাটা আপনার জীবনের, যে আমি একেবারে ফুটপাতে শুতাম, এবং সেখান থেকে আজকে আমার এই যে স্ট্রাগলটা, তার ফলে আমি আজকে এই জায়গাটাতে পৌঁছতে পেরেছি, এটা খুব ইম্পর্টেন্ট। মানে এটা জানাটা আমাদের জন্য খুব দরকার ছিল। তো ভবিষ্যতে আর কি কি নতুন কাজের পরিকল্পনা চলছে? ভবিষ্যতে আমার এক্ষুনি আমার আরও কতগুলো হবির মতো ব্যাপার রয়েছে। হবিগুলো আমার পেশাকে অনেক ক্ষতিও করে। হবিগুলোর মধ্যে একটা হচ্ছে, আমি হিউম্যান রাইটস নিয়ে কাজ করি। আমি একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সাথে আমি যুক্ত। এই ওয়ার্ল্ড অর্গানাইজেশনের নাম হয়েছে পেন ইন্টারন্যাশনাল। PEN ইন্টারন্যাশনাল বা পেন ইন্টারন্যাশনাল। এটার সেক্রেটারিয়েট বিল্ডিং হয়েছে লন্ডন। এটা 104টি দেশে 146টি সংগঠন রয়েছে, আমাদের ইন্ডিয়াতেও রয়েছে। তো ওদের যে বিষয়টা, ওরা দুটো বিষয়ে কাজ করে। একটা বিষয় হচ্ছে সাহিত্যকে কি করে প্রমোট করা যায় ওয়ার্ল্ড ওয়াইড, তার দিকে ওরা ফোকাস করে। আরেকটা বিষয় হচ্ছে সাহিত্যিকদের প্রোটেকশান দেওয়া। কেননা কখনো কোনো লেখা লিখতে গেলে কোনো রাজ্যে লেখককে জেলে থাকতে হয়, বা কখনো কখনো রাজনৈতিক নেতারা কোনো লেখককে তার পছন্দ না হলে তার জেলে ঢুকিয়ে দেয়, সেটা একটা বড় ব্যাপার। তো ওই রকম ক্ষেত্রে পেন কাজ করে।
খুব ভালো লাগলো আপনার কাছে এই কথাগুলো জেনে, যে একদিকে ছবি আঁকা এবং তার সঙ্গে সঙ্গে যে যে কাজগুলো আপনার করতে ভালো লাগে সমস্ত কিছু নিয়েই আপনি পথ চলছেন। ভীষণ ভালো থাকবেন আর নতুন নতুন অনেক কাজ করবেন। নিশ্চয়ই সন্ধমিতায় আবার কখনো আড্ডা হবে। আজকে আমাদের আড্ডা এখানেই শেষ করতে হবে। আপনারা যারা রয়েছেন পর্দার ওপারে তারাও ভীষণ ভালো থাকবেন। আর একটা ছোট্ট কথা বলে দিই, আজকে আমার ড্রেস স্পন্সরের আকার। একটা ছোট্ট গান দিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে, পরাণে বসন্ত এলো কারো মন্তরে। পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে। মুঞ্জরিল শুষ্ক শাখি কুহরিল মন পাখি। মুঞ্জরিল শুষ্ক শাখি কুহরিল মন পাখি। বহিল আনন্দ ধারা মরু প্রান্তরে। পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে, পরাণে বসন্ত এলো কারো মন্তরে। পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে। নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকবেন।